আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি তো আফরোজ। খাগড়াছড়িতে বুদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে পালিত হচ্ছে নানা আয়োজন। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কি ধরনের আয়োজন সেখানে দেখতে পাচ্ছেন আপনি, এবং ভক্তদের অংশগ্রহণ ও নিরাপত্তা ব্যবস্থা কেমন, বিস্তারিত জানাবেন। আমি আছি এখন খাগড়াছড়ির ইয়ংদে বৌদ্ধবিহারে। আপনারা জানেন যে গৌতম বুদ্ধের জন্ম, বৌদ্ধত্ব লাভ এবং পরিনির্বাণের তাৎপর্যপূর্ণ আজকের এই দিনটিতে কিন্তু নানান ধর্মীয় আচার আনুষ্ঠানিকতা কিন্তু পালন করা হচ্ছে। খাগড়াছড়ির সদর সহ যত উপজেলা আছে 9টি উপজেলার বিভিন্ন বিহারে বিহারে কিন্তু এই আয়োজনগুলো চলছে। সকাল থেকে আপনার সোয়াইং প্রদান, অষ্টশীল, পঞ্চশীল, সমবেত প্রার্থনা, নানান আয়োজন কিন্তু খাগড়াছড়ির বিহারগুলোতে চলছে। আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রামে মূলত সবচেয়ে বেশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের বসবাস, তো এখানে উৎসবের মাত্রাটাও কিন্তু অনেকটা বেশি। ইয়ংদে বৌদ্ধবিহার মূলত পার্বত্য চট্টগ্রামে যে কটি প্রাচীন বৌদ্ধবিহার আছে তার মধ্যে একটি। 106 বছর পুরাতন এই বিহারটি ঘিরে কিন্তু এখানকার যে বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তাদের কিন্তু উপস্থিতি চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সের নারীরা কিন্তু এসে বুদ্ধের কাছে প্রার্থনা করছে নানান বিষয়ে, এবং এখানে সমবেত যে প্রার্থনাগুলো হয়েছে সেই সমবেত প্রার্থনাগুলোতে দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয়েছে। তারা সবার সম্মিলিত সুখ, শান্তি, সম্প্রীতির বার্তা কিন্তু বৌদ্ধ ভিক্ষুরা কিন্তু দিয়ে যাচ্ছেন। খাগড়াছড়ির অন্যান্য যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোতেও কিন্তু বিহারগুলোতে তীর্থ যাত্রী বা এখানকার যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছে তাদের কিন্তু সরব উপস্থিতি চোখে পড়ছে। এখানকার বৌদ্ধ ভিক্ষুদের কাছে তারা অষ্টশীল, পঞ্চশীল দান দিচ্ছেন এবং তারা গ্রহণ করছেন। এই আয়োজন কিন্তু নানান ভাবে বিভিন্ন সময়ে কিন্তু আজকে খাগড়াছড়িতে চলবে, এবং এই আয়োজন ঘিরে কিন্তু এখানকার যে বৌদ্ধ বিহারগুলো আছে সেই বৌদ্ধ বিহারগুলোতে কিন্তু প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সন্ধ্যায় বিভিন্ন বিহারে হয়তো ফানুস বাতি উত্তোলনের কর্মসূচি থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো সবকিছু মিলে বলা যেতে পারে ধর্মীয় তাৎপর্যপূর্ণ এই দিনটি নানান আচার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এখানকার যে বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু পালন করছেন। তো সবকিছু মিলে এই ছিল খাগড়াছড়ির বৌদ্ধ পূর্ণিমার সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। দর্শক, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নানা আয়োজনে দিবসটি পালিত হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অপু দত্ত। রাজধানীর শাহবাগে অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহতরা। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলাউদ্দিন, আন্দোলনকারীদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর শাহবাগে, এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে যেসব যোদ্ধারা হতাহত হয়েছিলেন এবং যেসব যোদ্ধারা আহত হয়েছিলেন তারাই মূলত আজকের এই কর্মসূচি দিয়েছেন, এবং শাহবাগে এসে ব্যারিকেড তৈরি করে তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন। আমরা এখানে এসে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে তাদের 3টি দাবি রয়েছে, সেই 3 দফা দাবি পূরণের উদ্দেশ্যেই কিন্তু তারা মূলত আজকে এখানে এসে সড়ক অবরোধ করেছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমার পিছনে আপনি দেখতে পাবেন যে তারা এখানে আন্দোলন করছেন, তাদের দাবিগুলো তারা উত্থাপন করছেন এবং কথা বলছেন। তাদের যে 3টি দাবি তার মধ্যে প্রথম যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, এবং দ্বিতীয় যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে জুলাই আহত যারা রয়েছে তাদেরকে সঠিক সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং তৃতীয় যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে জুলাইয়ের সনদপত্র ঘোষণা করতে হবে। মূলত এই 3টি দাবিকে ঘিরেই কিন্তু তারা এখানে আজকের এই কর্মসূচি আয়োজন করেছেন। এবং আমি যদি বলি যে গেল বৃহস্পতিবার থেকেই কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যমুনায়। সেখান থেকে কিন্তু তারা মূলত তাদের এই আন্দোলনের সূত্রপাত ঘটে, এবং সেখান থেকে কিন্তু তারা দিনভর আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছেন তাদের এই কর্মসূচি। সেখানে প্রথমত তারা যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করলেও পরবর্তীতে তাদের দেখা যায় গেল শুক্রবারেই কিন্তু তারা পরবর্তীতে এখানে এসে শাহবাগে এসে সড়ক অবরোধ করেন এবং তাদের কর্মসূচি চালিয়ে যেতে থাকেন। সেই সঙ্গে আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু এনসিপি সহ বিভিন্ন ইসলামী যে সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক সংগঠন, তারাও কিন্তু সেখানে আসে এবং এসে তারা কিন্তু তাদের সাথে একাত্মতা ঘোষণা করে গেল
গেল শনিবার রাত পর্যন্ত কিন্তু তারা ছিলেন। তবে সকালে এসে আমি যেমনটি দেখতে পাই যে শুধুমাত্র আহত যারা রয়েছেন তারাই ছিল, কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলো ছিল না। তবে তাদের সাথে কথা বলে আরও যেমনটি জানতে পারি তারা কোনো রাজনৈতিক ব্যানারে নয়, শুধুমাত্র তারা তাদের সুচিকিৎসা সহ তাদের আরও যে দুটি দাবি রয়েছে সেই দাবিগুলোর জন্যই কিন্তু মূলত তারা আজকের এখানে কর্মসূচি দিয়েছেন। আমি যদি একটু আপনাদের একজন আহতের সাথে কথা বলে জানতে যাবো তাদের কাছে, এই যে আজকে যে আপনাদের এই কর্মসূচির মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন সরকারকে? আমরা এখানে সরকারের কাছে আমাদের দাবি 3টা। প্রথম দাবি যে আমলিগ সরকারকে নিষিদ্ধ করা। আমলিগ সরকারের নিষিদ্ধর জন্য একাধিক ইস্যু আছে, তার ভিতরে 2009 সালের পিলখানা বিডিআর বিদ্রোহ। এখানে 2009 সালে পিলখানা বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন চৌকুশ অফিসারকে তারা পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশকে পঙ্গ করে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়েছিল। এখানে দ্বিতীয় ইস্যু 2013 সালে নির্বিচারে রাতের অন্ধকারে শাপলা চত্বরে নামাজরত মানুষকে তারা হত্যা করে এদেশের মানুষকে তারা একবার বিবেক শূন্য করে দিতে চেয়েছিল। তৃতীয় ইস্যু, এখানে 2024-এর গণঅভ্যুত্থানে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত 36 জুলাই তারা যে হত্যাকাণ্ড চালিয়েছে, এই হত্যাকাণ্ডের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে তারা বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার মতো আর কোনো ইস্যু দরকার নেই। তাদের এই 3টে ইস্যুকে তারা চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ হওয়ার জন্যই যথেষ্ট। আমাদের 3টা দাবি, আমলিগকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করা হোক। দ্বিতীয়, আমাদের জুলাই যোদ্ধাদেরকে জুলাই সনদ অতি দ্রুত প্রদান করা হোক। তৃতীয়ত, আমাদের যারা জুলাই যোদ্ধা এখনো বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক যদি অতি দ্রুত। আমি যেমনটি শুনছিলাম যে তারা কিন্তু তাদের এই 3টি দাবি নিয়ে মূলত আজকের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা এমনটিও জানাচ্ছিলেন যে কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিগুলো পূরণ না হচ্ছে। তো এই ছিল আমার কাছে জুলাই আহতদের কর্মসূচির শাহবাগ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। রাজধানীর শাহবাগে অবরোধ করছেন জুলাই আন্দোলনে আহতরা, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন। রাজশাহী ও টাঙ্গাইলে তীব্র তাপদাহে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ ও অভিজিৎ ঘোষ। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে। শাহেদ, গরমের তীব্রতা কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। শুভ সকাল দোহা। রাজশাহীর যে তীব্র তাপদাহ সেটি চলছে। গতকাল যদি বলি যে শনিবার আবহাওয়া অফিস যেটি জানিয়েছে 40.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারা রেকর্ড করেছিল, যেটি এ মৌসুমের এখন পর্যন্ত সর্বোচ্চ। এবং আমরা যদি একটু দেখাই যে রাস্তাঘাট কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং সেখানে যারা প্রতিদিন এই সময়টি আমরা যদি ব্যাংক পাড়া বলে থাকি সেখানে কিন্তু অনেক মানুষের ভিড় থাকে। সেই ভিড়টি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি না, কারণ মানুষ খুব জরুরি প্রয়োজন ছাড়া তারা বের হচ্ছেন না। এবং এইখানে যারা শ্রমজীবী মানুষ তারা সবচেয়ে বেশি বিপদে পড়েছেন। আবহাওয়া অফিসের তথ্য বলছে যে এর আগে শুক্রবার 40.0 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। প্রতিদিনই লাফিয়ে তাপমাত্রার যে হার সেটি কিন্তু বাড়ছে। বিশেষ করে শ্রমজীবী মানুষদের যে জীবনযাত্রা সেটি একেবারে নাবিশ্বাস এই গরমের মধ্যে। তীব্র গরমের কারণেই স্কুল কলেজগুলিতেও যারা শিশুরা যাচ্ছেন তারাও খুব নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন। শ্রমজীবী মানুষরা আছেন তারাও খুব নাজেহালের মধ্যে পড়েছেন। আবহাওয়া অফিস বলছে যে সহসাই খুব একটা সুখবর নেই এই অঞ্চলে তাপমাত্রা কমার। পরিবেশবিদ যারা তাদের সঙ্গে আমরা যে কথা বলেছি তারা যেটি বলছিলেন যে ভৌগোলিক কারণে আসলে রাজশাহী অঞ্চলের তাপমাত্রা দিন দিন বাড়ছে। পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই শহরটি যেহেতু পদ্মা নদীতে পানি কম, এর ফলে বালুর যে তীব্র তাপদাহ তার যে লু হাওয়া এটি শহরের মধ্যে প্রবেশ করছে। এছাড়া বিভিন্ন দালান কোঠা যেগুলো নির্মিত হচ্ছে, জলাশয়গুলি ভরাট হয়ে গেছে। বিশেষ করে রাজশাহীকে একসময় পুকুরের শহর বলা হতো, সেই পুকুরগুলি যেহেতু এখন আর নেই, ফলে তাপ শোষণের যে সক্ষমতা সেটি হারিয়ে ফেলছে দিন দিন এই সবুজ নগরী রাজশাহী বললেও সেই সবুজ নগরীতে কিন্তু বড় বড় যে গাছপালাগুলি সেগুলোও কিন্তু কেটে ফেলা হয়েছে, যার প্রভাব পড়ছে, এই বিরূপ প্রভাব পড়ছে এই সময়ে। এবং জলবায়ু পরিবর্তনের ফলেও কিন্তু রাজশাহীর তাপদাহ অনেকটাই বেড়েছে। আমরা যদি পরিসংখ্যান অনুযায়ী বলি সেটি হলো যে রাজশাহী অঞ্চলে
অঞ্চলে তাপমাত্রা কিন্তু 1972 সালে যেটি 45 ডিগ্রি ছাড়িয়ে গিয়েছিল, সেটি 1972 সালে 18ই মে 45.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এরপরে 2005 সালে 42.8 ডিগ্রি, 2007 সালে 6 জুন 42 ডিগ্রি, 2010 সালে 26 মে 42 ডিগ্রি, 2012 সালের 28 মে 42 ডিগ্রি, 2014 সালের 21 মে 42.6 ডিগ্রি সেলসিয়াস, 2023 সালের 17 এপ্রিল 42.6 ডিগ্রি সেলসিয়াস, 2024 সালের 30 এপ্রিল 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। বলা যায় যে 1972 সালে মূলত রাজশাহী অঞ্চলে 45 ডিগ্রির উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আর গতকাল শনিবার রাজশাহীতে তাপমাত্রা রেকর্ড করা হয় 40.7 ডিগ্রি সেলসিয়াস। আজকেও এখন পর্যন্ত যে তাপমাত্রা সেটি 37 ডিগ্রি ছাড়িয়ে গেছে। ফলে বলা যায় যে তাপমাত্রা এবার কিন্তু 43 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে, এমনটি শঙ্কা প্রকাশ করছেন আবহাওয়া পরিবেশবিদরা। রাজশাহী থেকে গরম নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি টাঙ্গাইলে সহকর্মী অভিজিৎ ঘোষের কাছে। অভিজিৎ। শাহেদ, আপনি যেমনটি বলছিলেন, টাঙ্গাইলেও গতকালকে আবহাওয়া অফিস তাদের এই সূর্য তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল টাঙ্গাইলে, যে কারণে হচ্ছে এই টাঙ্গাইলে তীব্র দাবদাহ শুরু হয়েছে। পাশাপাশি রোদের যে প্রখর, আজকে সকাল থেকে যে রোদের প্রখর দেখছি, এটি জনজীবনে একটি অস্বস্তিকর পরিবেশে দাঁড়িয়েছে। পাশাপাশি যারা ধান শ্রমিক রয়েছেন তারা কিন্তু এই যে স্বাভাবিকের সময়ের মতো তারা কাজ করতে পারছেন না। সর্বোচ্চ 1 ঘন্টা কাজ করলে তাদেরকে আরো 1 ঘন্টা বসে থাকতে হচ্ছে। এবং পাশাপাশি এই যে ধান শ্রমিক যারা রয়েছেন তাদেরকে বাড়তি মজুরি দিয়ে তাদেরকে, যারা কৃষক রয়েছেন তারা কিন্তু বাড়তি শ্রমিক দিয়ে তাদেরকে এই শ্রমিক নিতে হচ্ছে। পাশাপাশি এই তীব্র গরমে এই টাঙ্গাইলের যে হসপিটালগুলোতে এই রোগীর সংখ্যা বেড়েছে, এবং যে কারণে এই যে পরিস্থিতি রয়েছে, এবং বিশেষ করে যারা দিন মজুর রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, যারা বিশেষ করে ভ্যান চালক বা অটো চালক যারা রয়েছেন, তারা কিন্তু তীব্র গরমের মধ্যে তাদের একটা নাভিশ্বাস তৈরি হয়েছে। তারপরেও তারা বলছেন যে যেহেতু জীবিকার তাগিদেই তারা ঘর থেকে বের হয়েছেন এবং তাদের উপার্জন করে তাদেরকে সংসার চালাতে হবে। আর এই যে উপার্জন, সেই উপার্জন কিন্তু বিগত সময়ের চেয়ে খুবই কম। পাশাপাশি টাঙ্গাইলের যে লোডশেডিং শুরু হয়েছে, সেই লোডশেডিংয়ের কারণে যে পোলট্রি খামারগুলো রয়েছে, সেই খামারগুলোর মুরগির অবস্থাও কিন্তু খারাপ অবস্থায়। অধিকাংশ খামারিরা এই মুরগি কম দামে বিক্রি করে দিচ্ছেন, এতে করে তারা লোকসানে পড়েছেন। পাশাপাশি এই যে টাঙ্গাইলের যে তীব্র যে দাবদাহ শুরু হয়েছে, সেই দাবদাহের কারণে এই যে মহাসড়ক যেগুলো রয়েছে, সেই মহাসড়কটিতে কিন্তু যে তাপ তৈরি হচ্ছে, সেই তাপের কারণে অধিকাংশ মহাসড়কেই যে মহাসড়কের যে চিত্র, সেটি কিন্তু গরমের কারণে মানুষ যাতায়াত করতে পারছে না। এবং আমি যে এলাকাটি রয়েছে, এটি হচ্ছে ভিয়াপুর এলাকার বাস স্ট্যান্ড এলাকায়, যে এলাকাতে আমরা দেখেছি যে খুব কম সংখ্যক লোকজন ঘর থেকে বের হয়েছে, এবং তারা যাদের নিতান্ত খুবই প্রয়োজন শুধু তারাই বের হচ্ছেন ঘর থেকে তাদের জীবিকার তাগিদে। এই ছিল টাঙ্গাইল থেকে আবহাওয়ার পরিস্থিতির সর্বশেষ তোয়া। রাজশাহী টাঙ্গাইলে তীব্র তাপদাহে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মুন্সিগঞ্জের মুক্তারপুর পঞ্চবটি দ্বিতল সড়কে তীব্র যানজটের দেখা যাচ্ছে, এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমিত সরকার। সুমন, কি বলছেন সাধারণ মানুষ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আমাদেরকে বিস্তারিত জানাবেন। জি, আসলে তো আপনি যেমনটি বলছিলেন, এই মুক্তারপুর পঞ্চবটি সড়কে কিন্তু দ্বিতল সড়ক কিন্তু নির্মাণ হচ্ছে। এতে করে কিন্তু আসলে সব সময় দিন এবং রাতে কিন্তু যানজট তৈরি হচ্ছে বলে আমরা এখানে যাত্রীদের সাথে কথা বলে জানতে পেরেছি। এখানে কিন্তু কাজ করার কারণে কিন্তু রাস্তা শুরু হয়েছে, এবং সেই কারণে কিন্তু প্রতিনিয়ত এই সড়কে কিন্তু যানজট লেগেই রয়েছে। তো আপনি আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন, এই সড়ক জুড়ে কিন্তু এখন তীব্র যানজট তৈরি হয়েছে। এই সড়কটি দিয়ে কিন্তু মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জের প্রায় লাখ লাখ মানুষ সড়কটি করে কিন্তু রাজধানী ঢাকায় কিন্তু তারা যাতায়াত করে। তো এইখানে এই
18 কিলোমিটার সড়কে কিন্তু কোথাও সবসময় কিন্তু যানজট লেগেই থাকে বলে আমাদের এখানকার যাত্রীরা জানিয়েছেন। তো আমি এখন একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন এই সড়কে কাজের কারণে আসলে কি কি সমস্যা হয়, আপনারা কি কি ভোগান্তিতে পড়ছেন? আসলে এই যে রাস্তাটা খুব গুরুত্বপূর্ণ একটা রাস্তা, এই রাস্তার ভিতরে এই ব্রিজটা হওয়ার কারণে প্রতিদিনই এখানে যানজট সৃষ্টি হইতেছে। সকাল থেকে রাত 2টা পর্যন্ত জাম থাকে। আর এই রাস্তার কাজটা যদি শেষ হয় আশা করি যানজটটা অনেকটাই কমে যাবে, এলাকার উন্নয়ন হবে। এই এলাকার শিল্প এলাকা, এটা হচ্ছে একটা নাগরিক এলাকা। এখান দিয়ে মুন্সিগঞ্জের বিশাল এক মহাসড়ক। এই রাস্তাটা যদি সঠিকভাবে কাজে লাগে এবং রাস্তাটা যদি ওভারব্রিজটা যদি এখানে নির্মিত হয়ে যায়, এই যানজটটা আশা করি থাকবে না। আমাদের এলাকার অনেক মিল ইন্ডাস্ট্রি আছে, এই এলাকার দূষণ পরিবেশ খুবই খারাপ। তারপরে এখান থেকে আপনাদের কর্তৃপক্ষকে জানাইতেছি যে আশা করি এই রাস্তাটার প্রতি সবাই নজর রাখবেন। আর আমাদের এই মহাসড়কের সাথে বিশাল বড় বড় ইন্ডাস্ট্রি আছে, এখানকার পরিবেশ খুব দূষিত হচ্ছে। কর্তৃপক্ষের কাছে এটা আমাদের অনুরোধ থাকবে এখানে যেন তারা সুনজর দেয় আমাদের পরিবেশ এবং পরিবেশ বান্ধব যদি এখানে সুযোগ থাকতে, তাহলে আশা করা যায় তো আমাদের এলাকাটা খুব ভালো একটা পরিবেশ হতো। এখন এখানকার মানুষ খুব কষ্টে আছে, যানজটের কারণে কষ্টে আছে। এই রাস্তার পাশে যারা কাজ করে চায়নারা, তারা এই ধুলাবালু এগুলা কিছুই পানিমুনি দেয় না। এই জন্য আমাদের ধুলাবালুর কারণে আমাদের এলাকার মানুষের শ্বাসকষ্টে কষ্ট হইতে আছে। ধন্যবাদ আপনাকে। তো আসলে আপনি যেমনটি শুনছিলেন এখানকার যাত্রীরা কিন্তু জানিয়েছেন যে তারা কিন্তু এই সড়কে কিন্তু প্রতিনিয়ত যানজট তৈরি হয় এবং কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন এই পর্যন্ত এই দ্বিতীয় সড়কের 61% কাজের অগ্রগতি হয়েছে। এই সড়কটিতে হলে কিন্তু ঢাকা থেকে মুন্সিগঞ্জ থেকে ঢাকা যেতে 30 মিনিটে তারা যেতে পারবে বলে আমাদের এখানকার যাত্রীরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে মুক্তারপুর পঞ্চবটি সড়ক থেকে সবশেষ খবর। তোয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জের মুক্তারপুরে পঞ্চবটি দ্বিতল সড়কে তীব্র যানজটের চিত্র দেখা যাচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমিত সরকার সুমন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলতি বছর মেরামত করা হচ্ছে 90টি রেল কোচ। এতে ঈদযাত্রায় ট্রেন পরিষেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আমিরুল হক। আমিরুল, কোচ মেরামতের কাজ কতদূর এগিয়েছে এবং ঈদযাত্রায় কোচ মেরামত কিভাবে যাত্রী সেবা বাড়াতে সাহায্য করবে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। তো আপনি জানেন দেশের পরিবহন ব্যবস্থার গুরুত্বপূর্ণ হচ্ছে রেল এবং আপনি জানেন প্রতি বছরই 2 ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত কোচ বিভিন্ন আন্তনগর ট্রেনের সাথে সংযুক্ত করা হয় এবং স্পেশাল ট্রেন চালু করা হয়। তো সেই লক্ষ্যকে কেন্দ্র করে এই সৈয়দপুর রেলওয়ে কারখানায় এবারে প্রায় 100টি রেল কোচ মেরামত করা হচ্ছে এবং এই কর্মযোগ্য শ্রমিকরা দিন পরিশ্রম করছেন এবং তারা অতিরিক্ত সময় ব্যয় করে পরিশ্রম করে এই কোচগুলো যাতে সময় মতো অর্থন দেওয়া যায় সেই লক্ষ্যে কাজ করে চলেছেন। তো আপনাকে এই রেলওয়ে কারখানা সম্পর্কে যদি বলি, এটি ব্রিটিশ আমলে তৈরি। 1870 সালে এই কারখানাটি করা হয়েছিল এবং এখানে এক সময় প্রায় 3000 শ্রমিক কাজ করতেন। বর্তমানে এখানে মাত্র প্রায় 700 জন শ্রমিক এখানে কাজ করেন। এখানে জনগণের সংকট থাকা সত্ত্বেও এখানে বিভিন্ন সময় প্রতি মাসের যে টার্গেট থাকে রেল কোচ মেরামতের, সেটা মাত্রা পূরণ করে চলেছে এবং প্রতি বছর ঈদে অতিরিক্ত রেল কোচ মেরামত করে ঈদ যাত্রাকে সফল করে। তো আমি সরাসরি কথা বলবো এই বৃহত্তর সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদের সাথে। আমরা জানতে চাবো যে এই কর্মযজ্ঞ কিভাবে সফল করছেন এবং রেল কোচ মেরামত যে লক্ষ্যমাত্রা আছে কতগুলো আউটকম দিয়েছেন আমরা তার কাছে জানতে চাবো। ধন্যবাদ। আপনারা জানেন যে সৈয়দপুর রেলওয়ে কারখানা আমাদের পশ্চিমাঞ্চল রেলওয়ের একমাত্র ক্যারেজ রক্ষণাবেক্ষণ কারখানা
এই কারখানা প্রতি ঈদের ন্যায় আগামী পবিত্র ঈদুল আজহাতে কেন্দ্র করে আমাদের 100টি কোচ মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। 100টি বড় ধরনের রিপেয়ার করে দেওয়া হয়েছে। আগামী 17 কর্মদিবস আছে এই মাসে। এই 17 কর্মদিবসের মধ্যে আমরা বাকি 40টি কোচ রিপেয়ার করে দেব। এছাড়াও সময়ে সময়ে যে চাহিদাগুলো আসে ডিভিশন থেকে ছোটখাটো রিপেয়ার, এগুলো আমরা এই সময়ের মধ্যে করে দেব। এতে করে আশা করি গত ঈদের তুলনায় এই ঈদে কোচ সংখ্যা বেশি পাবে ডিভিশন এবং বেশি পরিমাণ যাত্রী পরিবহন করতে সক্ষম হবে। এবং আগামী ঈদুল আজহা আশা করি বাংলাদেশ রেলওয়ে নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যময় রেল যাত্রা আপনাদের উপহার দিতে পারবে। ধন্যবাদ। দেশের এই রেল পরিবহন ব্যবস্থাকে সচল রাখার জন্য প্রতি বছর এখানে এই রেলওয়ে কারখানায় কোচ মেরামত করা হয় এবং এই কোচগুলো সংযুক্ত করা হয় বিভিন্ন আন্তনগর ট্রেনে। সংশ্লিষ্টরা বলছেন এই বৃহত্তর এই রেলওয়ে কারখানায় দক্ষ জনবল নিয়োগ এবং অর্থ বরাদ্দ এছাড়া জনবল নিয়োগের ফলে দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় সমৃদ্ধি আসবে। তো এই ছিল আমার কাছে বৃহত্তর এই রেলওয়ে কারখানা থেকে সর্বশেষ তোয়া। আপনাকে ধন্যবাদ। দর্শক, সৈয়দপুর রেলওয়ে কারখানায় চলতি বছর মেরামত করা হচ্ছে 90টি রেল কোচ। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমিরুল হক। জামালপুরে ভুট্টা চাষের শেষ সময়ে চাষিরা পার করছেন ব্যস্ত সময়। ভালো ফলনের আশা আর বাজার মূল্য নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। আর হৃদয়, শেষ সময়ে চাষিদের ব্যস্ততা কেমন এবং তারা ফলন ও বাজার মূল্য নিয়ে কতটা আশাবাদী জানাবেন আমাদেরকে। জামালপুরে মূলত প্রত্যেক বছর আমরা দেখেছি যে দিন দিন ভুট্টা চাষে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং কৃষকরা কিন্তু ভুট্টা চাষ বেশি পরিমাণ করছে। এবং আসলে মূলত যদি আমি একটু বলি যে এই ভুট্টা চাষের কারণটা হচ্ছে এই ভুট্টা চাষে কৃষকরা যেটি বলেছেন যে একদিকে যেমন ব্যয় কম এবং অন্যদিকে অধিক পরিমাণে ফলন হওয়ার কারণেই মূলত তারা এই চাষে আগ্রহ প্রকাশ করছে। আমরা তবে একটা বিষয় হচ্ছে যে এবছর কৃষকরা যেটি বলছেন যে ভুট্টার যে বীজ ছিল, বীজের দাম বেশি এবং কীটনাশক এবং সারের দাম বেশি থাকাতে এবার খরচটাও একটু বেশি পড়েছে। তবে তারপরেও তারা লাভের মুখ দেখেছে। আমরা একটু কৃষকদের সাথে কথা বলবো যে আসলে তারা এই ভুট্টা চাষ করে আসলে কতটা লাভবান হয়েছে। আমরা সেই বিষয়টা আমরা জানতে চাইবো। আসলে এখানে একজন কৃষক রয়েছে, তার সাথে একটু কথা বলবো। এই যে ভুট্টা আপনার প্রতি বিঘাতে আসলে কেমন খরচ পড়েছে এবং এক বিঘাতে আপনারা কত মন ভুট্টা বিক্রি করতে পারছেন, কত টাকায়? আমরা এক বিঘাতে আপনার 60 মন ভুট্টা হয়েছে, তাতে আমরা 1100 মনে বেচছি। কত 80 টাকা বেচছে, 1080 টাকা। তাতে আমাদের খরচা যেভাবে গেছে তার চেয়ে একটু এবার উন্নত হয়েছে, তাতে আমরা লাভবান হয়েছে এবার ভুট্টাতে। বর্তমান কীটনাশক সারের দাম একটু বেশি, আপনার বীজের দামও বেশি, সেই সুবাদে একটুটা খরচাটা একটু বেশি হয়েছে। জি, এই যে শুনছিলেন যে আসলে ভুট্টার দাম কিছুটা কম এবং চাষাবাদের যে ব্যয় সেটি একটু বেশি। আমরা একটু কথা বলবো, আমাদের সাথে একজন কৃষি উপসহকারী রয়েছে, আমরা তার সাথে একটু কথা বলতে চাইবো। আসলে কৃষি অফিস থেকে আপনারা এই ভুট্টা চাষিদের জন্য কোন কোন পদক্ষেপ গ্রহণ করেছিলেন? আমরা প্রতি বছর ভুট্টা চাষিদের আমরা বিশেষ প্রণোদনা দেই, তারপরে বিভিন্ন প্রকার প্রদর্শনী দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করি এবং যাতে খরচ কম হয় আমরা সারের মাত্রাটা সেই নির্দিষ্ট মাত্রা ঠিক রেখে যাতে কৃষক দেয়, সারটা যাতে বেশি না লাগে সেই উপদেশটা দেই যাতে খরচটা কম পড়ে। আর ফলন যেহেতু একটু বেশি, কৃষক তাই আমাদের এরিয়াতে এটা বেশি করে, ভুট্টা চাষটা বেশি করছে। জি, এই যে শুনছিলেন যে আসলে কৃষি অফিস থেকেও তারা যথেষ্ট সহযোগিতা করেছে এবং সবসময় তারা কৃষকদের খোঁজ খবর নিয়েছে এবং কৃষকরা এই ভুট্টা চাষে লাভবান হয়েছে। যদি আরেকটু বলি যে এই ভুট্টা চাষে কিন্তু একসাথে অধিক পরিমাণ ভুট্টা বিক্রি করায় তারা কিন্তু একসাথে অনেকগুলো টাকা পায়, কৃষকরা যেটি বলেছে। আসলে এই কারণে ভুট্টা চাষের জনপ্রিয়তা দিন দিন জামালপুরে বৃদ্ধি পাচ্ছে। এই ছিল জামালপুর থেকে ভুট্টা চাষের সর্বশেষ খবর। আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুরে ভুট্টা চাষের শেষ সময়ে চাষিরা পার করছেন ব্যস্ত সময়। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিয়াদ হাসান হৃদয়। ধানের বদলে বাদাম চাষ করে এখন লাভবান হচ্ছেন নেত্রকোনার কৃষকরা।
কম খরচ, ভালো ফলন আর বাজারে চাহিদার কারণে দিন দিন বাড়ছে বাদাম চাষের আগ্রহ। এ বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। জিয়াউর, কোন কোন এলাকায় বাদাম চাষ বেশি হচ্ছে এবং কৃষকদের অভিজ্ঞতা ও লাভের পরিমাণ সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। তুয়া, আমি আপনাকে যদি জানাতে চাই যে নেত্রকোনা, আপনারা জানেন যে নেত্রকোনা একটি হাওর জেলা। এই জেলার কিন্তু প্রধান ফসল হচ্ছে ব্যুরো ধান এবং বিভিন্ন শাকসবজি আর যে হাওড়াঞ্চলের যে মাছ। তো এর মধ্যে গত কয়েক বছর ধরে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে নেত্রকোনা জেলার বিশেষ করে হাওর এলাকার চরাঞ্চলে এবং এই যে বেলে মাটি এবং দোআঁশ মাটিতে কিন্তু ধানের পরিবর্তে কৃষকরা বাদাম চাষে তারা আগ্রহী হয়ে উঠছেন। তো আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনার কেন্দ্র উপজেলার কান্দিউরা ইউনিয়নের তাম্বুলিপাড়া এলাকায়। তো ওই এলাকায় এলাই মিয়া নামে একজন কৃষক, তিনি কিন্তু তার 40% জমিতে এবারেই প্রথমবারের মতো তিনি বাদাম চাষ করে তিনি সফল হয়েছেন এবং কিন্তু লাভের মুখ দেখেছেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা কৃষকদের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে বাদাম চাষে কিন্তু খরচ একেবারেই অন্যান্য ফসলের চেয়ে কিন্তু অনেকটা কম। পরে আপনার শ্রমও কম দিতে হয়, সার কীটনাশকও কম প্রয়োগ করতে হয় বলে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন। এই জন্যই কিন্তু মূলত নেত্রকোনার কৃষকরা দিন দিনে কিন্তু বাদাম চাষের দিকে তারা ঝুঁকছেন। তো আমি যদি আপনাদেরকে আরেকটু জানাতে চাই যে এখানকার যে কৃষকরা কিন্তু জমি থেকে বাদাম উঠানোর পরপরই তারা একেবারে হালকা শুকিয়ে বাদাম কিন্তু তারা 4000 টাকা মন দরে বিক্রি করছেন, পাশাপাশি শুকনো বাদাম 5000 টাকা মন দরে বিক্রি করছেন। তো আমরা এই মুহূর্তে একটু কথা বলবো এখানকার যে যিনি বাদাম চাষ করে এর মধ্যে সফল হয়েছেন একজন কৃষক, ওনার একটু কথা আমরা শুনবো। আচ্ছা, আপনি যদি বলতেন যে আপনি কতটুকু জায়গায় বাদাম চাষ করেছেন এবং কেমন ফলন হয়েছে? আসসালামু আলাইকুম। আমি 4 কাঠা থেকে জমি বাদাম করেছি। আর ধানের ফসল থেকে বাদাম ফসলটা লাভ বেশি। এবারে এই বাদাম মনে কষা কম, কাটনি কম, এই বাদাম লাভবান হওয়া যায়। বাদাম সামনে কেটা আছে নকাটা 4 কাঠা বাদাম করছি, সামনে এই নকাটা কিন্তু বাদাম করাম নিহত সাল্লাহ বা সাল্লাহে। আপনারা শুনছিলেন যে এখানকার যে একজন কৃষক এলাই মিয়া, তিনি কিন্তু বলছিলেন যে তিনি তার 4 কাঠা জমিতে অর্থাৎ 40% জমিতে বাদাম চাষ করে তিনি কিন্তু লাভবান হয়েছে। আমরা আরেকজনের কাছে জানতে চাই যে বাদাম কেমন হয়েছে। বাদাম অতিরিক্ত তো ভালো বেশি হয়েছে, ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে, কিন্তু আগামীতে আমরাও করব। এবং আপনারা শুনছিলেন যে এখানকার আরেকজন কৃষকের বক্তব্য কিন্তু আমরা শুনছিলাম। তো এই যে নেত্রকোনার যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রয়েছে, আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যিনি উপপরিচালক আছেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান, ওনার সঙ্গে আমি কথা বলেছি। তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে নেত্রকোনা জেলার 10টি উপজেলা, এর মধ্যে এবছর কিন্তু 413 হেক্টর জমিতে এই বাদামের চাষ করেছেন কৃষকরা। এর মধ্যে সবচেয়ে বেশি বাদাম চাষ হয়েছে হাওর উপজেলা, খালিয়াজুরি এবং দুর্গাপুর উপজেলায়। পাশাপাশি অন্যান্য উপজেলাতেও কিন্তু দিন দিন কৃষকরা তারা এই বাদাম চাষে ঝুঁকছেন। আর এর কারণ হলো ধান এবং অন্য যে কোনো ফসলের চেয়ে বাদাম চাষ লাভজনক এবং এই ফসল চাষ করতে কিন্তু কৃষকদের অর্থ উৎপাদন খরচ কম হয় এবং তাদের পরিশ্রমও কম করতে হয়, কীটনাশক কম তাদের কিনতে হয়। এই ছিল আমার কাছে নেত্রকোনার বাদাম চাষ নিয়ে সর্বশেষ চিত্র। তুয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, ধানের বদলে বাদাম চাষ করে এখন লাভবান হচ্ছেন নেত্রকোনার কৃষকরা। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউর রহমান। মাগুরার হাজারাপুরি লিচু সম্প্রতি জিআই পণ্য হিসাবে নিবন্ধন সনদ পেয়েছে। এর মাধ্যমে দেশের একটি স্বতন্ত্র স্থানীয় ফল পেল আন্তর্জাতিক স্বীকৃতি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, জিআই সনদ পাওয়ার পর কৃষক ও স্থানীয়দের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আজ মাগুরাবাসীর জন্য একটি খুশির দিন। মাগুরা কৃষকদের জন্য আজকে একটি অনেক বড় একটি অর্জন, যেটা মাগুরার হাজরাপুরি লিচুর
জিআই পণ্য স্বীকৃতি। এই হাজরাপুরি লিচু সারা বাংলাদেশের ভিতর একটি অন্যতম অর্থকরী ফসল, যেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই লিচু গেলেই মানুষ খুব আবেগঘন হয়ে এই লিচুটা ক্রয় করেন। তারপর থেকে 2023 সালে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই হাজরাপুরি লিচুকে জিআই পণ্যের জিআই পণ্য স্বীকৃতি স্বরূপ তাদেরকে এইটা পাঠানো হয় এবং 2024-এ যাচাই বাছাইয়ের পরবর্তীতে এইবার 30শে এপ্রিল 2025-এ আসে আমাদের এই হাজরাপুরি লিচুটা জিআই সনদ লাভ করেন। জেলা প্রশাসনের সহায়তায় এবং স্থানীয় কৃষকদের মানে অনেক কষ্টের ফসল আজকে এই জিআই এর সনদটি। আমরা কথা বলবো এই জিআই সনদের অন্যতম কারিগর মাগুরা জেলা প্রশাসক মহোদয় জনাব ওহিদুল ইসলামের সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ইতিমধ্যে জেনেছি যে মাগুরার যে হাজরাপুরের লিচু এটা জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পেয়েছে। আসলে এটা আজকে আমরা খুবই খুশি, আনন্দিত। মাগুরার সব কৃষক থেকে শুরু করে মাগুরার সর্বস্তরের জনগণ আনন্দে উদ্বেলিত। এটা শুরু হয়েছে 2023 সাল থেকে। 2023 সাল থেকে এই জিআই প্রক্রিয়াকরণ শুরু হয়েছিল। পরবর্তী পর্যায়ে এটা জিআই জার্নালে পাবলিশড হয়েছে এবং আমরা সম্প্রতি গত 30শে এপ্রিল শিল্প মন্ত্রণালয় আমাদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছে। এটা আসলে আমরা যদি খুব অল্প বিষয়ে বলি যে জিআই পণ্য আমরা স্বীকৃতি পেয়েছি ঠিকই, কিন্তু এর জন্য কিন্তু গত 40 বছর ধরে মাগুরার যে কৃষকরা আছেন তারা এই হাজরাপুরের লিচু চাষ করে আসছেন এবং এটার কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। এটা সিজনের শুরুর দিকে। আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল।